ঠিক এখান থেকেই শুরু করবো আমার আজকের বিতর্ক, যে বিতর্কের প্রধান প্রশ্ন, মূল প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ। ভারতেও ইউনুস পুষছে আমেরিকা। আমরা জানি মোহাম্মদ ইউনুস বাইরের লোক নয়, বাইরে থাকতে বাধ্য হয়েছিল, তার কারণ দেশের ভিতরে গরিব মানুষকে স্বল্প টাকায় খুব কম সুদে ঋণ দেওয়ার নামে তার যে আদত চিটিংবাজি ব্যবসা, গরিব লোটার ব্যবসা, সেটা ধরা পড়ে গিয়েছিল। তাই তদন্তের মুখোমুখি হয়ে ইউনুসকে দেশ ছাড়তে হয়েছে, পালিয়ে গেছিল। সেই ইউনুসকে আবার বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে আমেরিকা নিজের স্বার্থ পূরণের জন্য, ভারতকে ভাঙার চক্রান্তকে একেবারে ভারতের ঘাড়ের কাছে বা পেটের মধ্যে ঢুকে সফল করবার জন্য। কিন্তু ভারতের ভিতরেও কি এমন ইউনুস আছে যেমন বাংলাদেশে ছিল, চুপটি করে ঘাপটি মেরে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার বাদিক থেকে মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমার ঠিক ডান দিকে রয়েছেন জিষ্ণু বসু, গবেষক। আমার সঙ্গে সরাসরি অনলাইনে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, এক প্রাক্তন এনএসসি কর্তা। এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার কাছ থেকে শুরু করবো এই আলোচনাটা একটাই কারণে। সম্প্রতি আপনার একটি লেখা, তা এই উপমহাদেশেই ভয়ঙ্করভাবে আলোড়ন ফেলে দিয়েছিল, আমাদের দেশে তো বটেই। আপনার সেই লেখায় আপনি সরাসরি বলেছিলেন, কোনো সূত্রটুত্র উল্লেখ করে বলেননি, স্ট্রেট সরাসরি বলেছিলেন, বেগম খালেদা জিয়ার ছেলের সঙ্গে রাহুল গান্ধীর দেখা হয়েছিল বাংলাদেশের এই যাবতীয় অস্থিরতা তৈরির মাত্র কিছুদিন আগে, কয়েকদিন আগে। পরবর্তী সময়ে আমাদের দেশের সংসদে সর্বদলীয় প্রতিনিধি দলকে যখন প্রধানমন্ত্রী ব্রিফ করছেন, সেই ব্রিফিংয়ের পর রাহুল গান্ধীর প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের এই গণ্ডগোলে কি কোনো বৈদেশিক শক্তির হাত আছে বা কোনো পাকিস্তানি হাত আছে? সরাসরি এই প্রশ্ন অনেককেই সেদিনকে একটু অবাক করেছিল। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী আপনার কাছে সরাসরি জানতে চাই, এই যে দেশের ভিতরে রাহুল গান্ধী বা তার ইন্ডি জোটকে নিয়ে এত কথা ওঠে, তারা সোরসের ফান্ডিং পান, এ কথা ওঠে ভারতের ভিতরে, এ কথার সত্যতা কি আপনি সাংবাদিক হিসেবে কিছু প্রমাণ পেয়েছেন? বাংলাদেশের ভিতরে বসে থেকে আপনি কি এমন কোনো ত্রিভুজের সন্ধান পেয়েছেন যার একটা বিন্দু সোরস, আরেকটা বিন্দু ইউনুস হলে তৃতীয় বিন্দু ভারতে রয়েছে, তার নাম রাহুল গান্ধী? ধন্যবাদ। দেখুন, ইউনুস সাহেবের বিষয়ে আমাদের পত্রিকায় অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে, অসংখ্য। এমনকি নরওয়ের মন্ত্রণালয় থেকে গোপন নথি বের করে নিয়ে এসেছি আমরা, ওনার অর্থনৈতিক জালিয়াতি এবং দুর্নীতির প্রমাণ প্রকাশ করেছি। তো কাজে আপনাকে বুঝতে হবে যে আমাদের পত্রিকার একটা রিচ আছে বিভিন্ন জায়গায়। আমি 7 আগস্ট বলেছি রিপাবলিক টিভিতেই, অর্ণব গোস্বামীর ডিবেটে, যে রাহুল ভিঞ্চি উনি লন্ডনে তারেক রহমানের সাথে গোপন বৈঠক করে বাংলাদেশে যে ঘটলো এটার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। এবং আমি তো সেটা অবশ্যই কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বলেছি, এবং এই কথাও বলেছি যে যদি কোনো পক্ষ, বিএনপি অথবা ভারতের ওই রাজনৈতিক দল, ওরা এটাকে প্রত্যাখ্যান করে বা প্রতিবাদ জানায়, আমি প্রমাণ দেব। তো ধরুন ভারতের ওই দলটা এটা নিয়ে কোনো কিছু বলেননি, কিন্তু বাংলাদেশে তো আমি আছি, তাই না? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, ওরা তো এখন প্রত্যক্ষ ক্ষমতায়। তো ওরা তো আমাকে ধরতে পারতো যে তুমি এটা বলেছো, এটা মিথ্যা বলেছো। তারা কিন্তু টু শব্দ করেননি, কারণ সত্য যেটা সত্যই ওরাও জানে যে আমি যদি কথাটা বলেছি, আমার কাছে নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট প্রমাণ আছে। এক। দুই, আপনি যে কথাগুলো এতক্ষণ বলছিলেন ভারতের ভেতরের ষড়যন্ত্র নিয়ে, দেখুন জো বাইডেনকে কিন্তু সবাই বলে শয়তানের গোপন হাতিয়ার। আর জো বাইডেন হলো এখন লেম ডাক, মানে সে তো আসলে কখনোই আমেরিকার প্রেসিডেন্ট ছিল না। 2020 সাল থেকে আমেরিকার প্রেসিডেন্ট অন্য কেউ, সে সামনে একটা কেউ বসে আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের মূল যে পরিকল্পনাটা, মূল ব্লু প্রিন্ট, সেটা ভারতকে ভেঙে দেয়া। এবং সেই ব্লু প্রিন্টের অংশ হিসেবেই শ্রীলঙ্কাতে কি ঘটেছে আপনারা দেখেছেন, আমরা দেখেছি মালদ্বীপে, এখন বাংলাদেশে, এবং আলটিমেটলি ওদের টার্গেট হলো ভারত। এবং আপনি যে কথাটা বলছিলেন সেন্ট মার্টিন দ্বীপ, হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র নৌঘাঁটি করতে চাচ্ছে, কারণ ওটার মাধ্যমে সে ভারত এবং চীনকে হুমকির মুখে রাখবে। কাজে আপনাদের দেশের ভেতরে তো অবশ্যই
এখানে তাদের সহযোগী শক্তি আছে। আমার কাছে তো ডকুমেন্ট আছে, ডকুমেন্টের এভিডেন্স প্রমাণ আছে যে কংগ্রেস পার্টির যে নেত্রী উনি সরাসরি জর্জ সোরস থেকে ফান্ড নেন, সেই প্রমাণ আমার কাছে আছে। উনি জর্জ সোরসের কাছ থেকে টাকা নেন বহু বছর ধরে। কংগ্রেস পার্টির যে নেত্রী, যার নামটা অ্যান্টনি আলবিনা মাইনো, অন্য একটা নামও আপনারা জানেন, রাহুল ভিঞ্চি, তার সঙ্গে তো জর্জ সোরসের সে গডসন। কারণ এখানে তাদের রাহুল ভিঞ্চির এক গ্রেট গ্র্যান্ড আন্ট ছিল, তাকে সবাই ফরি বলে, ওনার মাধ্যমে জর্জ সোরসের সঙ্গে এদের সম্পর্ক যুক্ত। এবং আপনি একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করুন, বাংলাদেশে যখন হিন্দুদের উপরে নির্মমতা চলছে, তখন নরেন্দ্র মোদী যে টুইট করেছিলেন সেখানে উনি এই হিন্দু নির্মমতার বিষয়টাকে সুনিশ্চিতভাবে উল্লেখ করেছেন। কিন্তু রাহুল ভিঞ্চি যে এই ইউনূস সাহেবকে কংগ্রেচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন, সেখানে তিনি একটি শব্দ উল্লেখ করেননি বাংলাদেশের হিন্দুদের নিয়ে। এমনকি আমরা জানি এই সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস ক্লাবে যখন ভারতের একজন সাংবাদিক ওনাদের কাছে এই বাংলাদেশের হিন্দু বিষয় নিয়ে জানতে চান, তখন সেই সাংবাদিককে হেনস্থা করা হয়। তার মানে কি? তার মানে হলো বাংলাদেশে যা ঘটছে, এটা যারা ঘটাচ্ছে, যাদের কারণে ঘটছে, ওরা হলো ওই রাহুল ভিঞ্চি এবং তার দলের মিত্র শক্তি। কাজে মিত্র শক্তির কোনো কর্ম অপকর্ম বা কর্মকাণ্ড এটা নিয়ে কোথাও কোনো আলোচনা বা সমালোচনা করতে ওনারা রাজি নন। আজকে আমি জানি আপনার এখানে অনেকেই সম্মানিত আলোচক আছেন, অনেকেই হয়তো সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ করেছেন। আমি এটাকে অভিযোগ হিসেবে ধরে নিয়ে চন্দনবাবুর কাছে যাচ্ছি। চন্দনবাবু, যদি এই অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করতে হয়, তাহলে অবিলম্বে রাহুল গান্ধীকে, আপনাদের দলকে, মানে কংগ্রেস দলকে, ইন্ডি জোটকে, তারপরে অবশ্যই বাংলাদেশ নিয়ে অন্তত লোক দেখানো হলো একটা বিবৃতি দিতে হবে। আপনারা সেটাও দিতে রাজি নন, মানে প্রভু চটে যাওয়ার এতটা ভয়ঙ্কর আশঙ্কা আছে কি? অনির্বাণ, একেবারে শুরুতে যে কথাটা বলি, সেখানে একটা ক্লাসিফিকেশন করতে গিয়ে 6টা ক্লাসিফাইড এরিয়া তৈরি না করাটা আমার মনে হয় এই আলোচনার প্রধান উপলক্ষ হওয়া উচিত। আমি তোমাকে প্রথমে যে কথাটা বলি, সাংবাদিক মহাশয় যদি র্যাম্প ওয়াক করতেন আমি বুঝতাম, ঠিক সংবাদের র্যাম্প ওয়াক, কিন্তু উনি সাইড ওয়াক করলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা পার্সপেক্টিভ তো ক্লিয়ার, আজকে তোমার এই আলোচনা যারা শুনছেন সুদূরে বসে, তারা একটুকু বুঝতে পারছেন যে উনি কোন কনটেক্সটে কিভাবে ক্ল্যারিফাই করতে চাইছেন, ওনার পার্সপেক্টিভ কি। কংগ্রেস কেন ক্ল্যারিফাই করছেন? রাহুল গান্ধী কেন করছেন? তারেক রহমানের সঙ্গে ওনার মিটিং এর প্রয়োজনটা কি? ক্ল্যারিফাই করছেন না এই প্রসঙ্গে? আমি আবারও বলছি, উনি সাইট ওয়াক করলেন, উনি র্যাম্প ওয়াক করলেন। আমি র্যাম্প ওয়াক করছি। আমি পরিষ্কারভাবে একটি কথা তোমাকে বলি, আজকে ঠিক যে অবস্থাতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যে আলোচনার আঙ্গিকটা তৈরি হয়েছে, তাতে এই প্রসঙ্গটাই আমার মনে হয় অনিবার্য ছিল না। আমি কেন বলি তোমাকে, আজকে বাংলাদেশের মূল সমস্যাটা সাংবাদিক মহাশয় আরো ভালো বলতে পারবেন, বলা উচিত, ওটাকে স্টাডি করা উচিত অনেক বেশি। যে অ্যাগ্রেসিভনেস যারা দেখাচ্ছে, অনির্বাণ, আমি এর আগের দিনও তোমাকে বলেছিলাম আউটসাইড দি ডিসকাশন, যে একটা আলোচনা করো যেখানে ইম্প্রোভাইজ শক্তি, যে শক্তিগুলো অপশক্তি হিসেবে বাংলাদেশে দেখা দিচ্ছে, যেটার প্রতিবাদ আমরা শুরু থেকে করেছি, আজও বলছি, এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে কোনো ডিফারেন্স আমার এই সরকারও করেনি, বর্তমান সরকারও নয়। সুতরাং পার্সপেক্টিভে কোনো একটি নির্দিষ্ট মানুষকে সিঙ্গেল আউট করা, আমার মনে হয় এটা সম্পূর্ণ রাজনৈতিক আমি সময় সংক্ষেপিত বলে আমি আপনাকে স্পষ্ট কথা জিজ্ঞাসা করি, উনি আমেরিকাতে গিয়ে চন্দনবাবু মারিটাইম কনফ্লিক্টটা সব বুঝলাম, চন্দনবাবু সব বুঝলাম। আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন, আমেরিকাতে গিয়ে, আমি রাহুল গান্ধীকে সাইড ওয়াক করছেন না, আমেরিকাতে গিয়ে ভারতে শিখরা পাগড়ি পরার অধিকার পান কি পান না, এটা নিয়ে বেমক্কা মিথ্যা না বলে বাংলাদেশে হিন্দুদের অধিকার কি ভয়ঙ্করভাবে ভুলুণ্ঠিত, মানে বাঁচার অধিকারটাই নেই, সেটা বলা দরকার ছিল না সেই আমেরিকা থেকে। কিন্তু 200 কোটি ডলারের, মার্কিন ডলারের, আমি বলবো সুপারি, ইউনুস বলবেন সাহায্য, ওটা নিয়ে ইউনুস ফিরছেন। ইন্টারেস্টিং, তোমার এই আমেরিকা থেকে তোমার ন্যাচুরালি চ্যানেল ক্লারিফিকেশন থাকবে, সাংবাদিক মহাশয় ক্লারিফিকেশন থাকবে। চন্দনবাবু যেটা বলতে চাই, চন্দনবাবু স্ট্রেট কোশ্চেন, আমি ভেরি মাচ